নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত। আজ একাদশ দিন। শুরু করি। কে এই শিখণ্ডী? আমরা জানি যে আগেকার রাজা বিচিত্রবীর্যের বিয়ের সময় বেশ গোলমাল হয়েছিল। ভীষ্ম তো আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি কখনো সিংহাসনে বসবেন না, বিয়েও করবেন না। এই বংশেরই একজনকে সিংহাসনে বসিয়ে ভীষ্মই দেশটাকে চালান। বিচিত্রবীর্য ছিলেন দুর্বল ধরনের মানুষ। নিজে নিজে যে বিয়ে করবেন সে সাহসও তার নেই। ভীষ্ম তখন বুঝলেন তাকেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। এর মধ্যে তিনি খবর পেলেন যে কাশীর রাজা তার 3 মেয়ের জন্য স্বয়ংবর সভার ব্যবস্থা করছেন। সেখানে বিচিত্রবীর্যকে পাঠানো যেতে পারে, কিন্তু বিচিত্রবীর্যের দুর্বল চেহারা দেখে যদি কোনো মেয়েই তার গলায় মালা না দেয়, তাতে তো এই বংশের উপরেই কলঙ্কের দাগ পড়বে। তখনই ভীষ্ম একটা কাণ্ড করলেন, যার ফলাফল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেল। ভীষ্ম নিজেই গেলেন সেই স্বয়ংবর সভায়। বিচিত্রবীর্যকেও সঙ্গে নিলেন না। প্রথমে ভীষ্মকে দেখে সকলেই বেশ অবাক। ভীষ্ম যে বিয়ে করবেন না তা তো সারা দেশের মানুষই জানে। ভীষ্ম সেই 3টি মেয়েকেই তুলে নিলেন তার নিজের রথে। ভণ্ডুল হয়ে গেল স্বয়ংবর সভা। অন্য রাজারা এতে অপমান বোধ করলেন। কয়েকজন রে রে করে তেড়ে গেলেন ভীষ্মের রথের দিকে। ভীষ্ম যে কত বড় যোদ্ধা তা ওই আক্রমণকারীরা অনেকেই জানেন। তবু ভীষ্মের সঙ্গে লড়াই করতেই হয়, নইলে মান থাকে না। এক এক করে রাজারা সরে যেতে লাগলেন। ভীষ্ম ওই 3 রাজকন্যাকে নিয়ে এলেন হস্তিনাপুরে। তখনকার দিনে রাজারা, এমনকি অনেক সাধারণ মানুষও যত ইচ্ছে তত মেয়েকেই বিয়ে করতে পারত। ভীষ্ম ঠিক করলেন এই 3টি মেয়েকেই একসঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেবেন বিচিত্রবীর্যের সঙ্গে। বিবাহ বাসর সাজানো হচ্ছে দারুণভাবে। এরই মধ্যে অম্বা নামের বড় মেয়েটি ভীষ্মের কাছে এসে লাজুকভাবে বলল সে রাজা শাল্বকে মনে মনে নিজের স্বামী বলে ঠিক করে রেখেছে। শাল্বও তা জানেন। এখন কি অন্য কাউকে বিয়ে করা ঠিক হবে? এ কথা শুনে ভীষ্ম অবাক তো হলেনই, খুব বিরক্ত বোধ করলেন। তিনি অম্বাকে বললেন, এ কথা তুমি আমাকে আগে বললে না কেন? তাহলে আগেই তোমাকে পাঠিয়ে দিতাম শাল্বর কাছে। এখন তুমি সেখানেই যাও। কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ আর একজন ধাত্রীকে সঙ্গে দিয়ে অম্বাকে তিনি পাঠিয়ে দিলেন রাজা শাল্বর কাছে। অম্বাকে দেখে শাল্ব বললেন, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তা ঠিকই, কিন্তু এর মধ্যে ভীষ্ম তোমাকে হরণ করে নিয়ে গেলেন। তুমি ওদের কাছে ছিলে কয়েকটা দিন। এই অবস্থায় আমি যদি তোমাকে বিয়ে করি সবাই আমাকে ছি ছি করবে। তুমি ভীষ্মের কাছে ফিরে যাও। সেখানে অম্বার কোনো স্থান নেই। সে পাণ্ডবদের কাছে ফিরে যেতে বাধ্য হলো। সব কথা শুনে ভীষ্ম বললেন, এখন তো আর আমি বিচিত্রবীর্যর সঙ্গে তোমাকে বিয়ে দিতে পারি না। রাজবাড়িতে তোমাকে আশ্রয় দেওয়াও ঠিক হবে না। একটা অসহায় মেয়েকে এদিক ওদিকে ঠেলে দিয়ে যে কত অপমান করা হচ্ছে তা কেউ বুঝল না। কয়েকজন ঋষি অম্বাকে বললেন, তুমি বরং তোমার বাপের বাড়ি ফিরে যাও। এবার রাগে ফুঁসে উঠে অম্বা বলল, না, আমি বাপের বাড়িতে যাব না। আমার বাবাই তো আমাকে ভীষ্মের হাতে তুলে দিয়েছেন। তারপর রাজা শাল্ব, এমনকি ভগবানও আমার উপর সুবিচার করেননি। তবে ভীষ্মের দোষই সবচেয়ে বেশি। আমি ভীষ্মের শাস্তি চাই। সেখানে কিছু মুনি ঋষিও বুঝলেন যে ভীষ্মের এই হঠকারিতাই অম্বার এই অবস্থার জন্য দায়ী। কিন্তু ভীষ্মকে কে শাস্তি দেবে? সারা দেশে ভীষ্মের সমকক্ষ আর তো কোনো যোদ্ধা নেই। একমাত্র আছেন ঋষি পরশুরাম। এক সময় তিনি রাগের বশে দেশ থেকে সমস্ত ক্ষত্রিয়দের শেষ করে দিতে চেয়েছিলেন। এখন অবশ্য তিনি আর যুদ্ধ করতে চান না।
বাছাই করা কিছু কিছু শিষ্যকে যুদ্ধবিদ্যা শেখান। খবর পাঠানো হলো পরশুরামের কাছে। তিনি তাড়াতাড়ি এসে গেলেন কয়েকজন শিষ্যকে নিয়ে। তখনও কয়েকজন শিষ্য অম্বাকে বললেন, বৎস, তুমি ঠিক করে বলো, তুমি কি শুধু ভীষ্মকেই মেরে ফেলতে চাও, কিংবা গুরু পরশুরাম শাল্বকে ডেকে পাঠিয়ে আদেশ করলেই তিনি তোমাকে বিয়ে করতে রাজি হবেন? অম্বা বলল, এখন আমি আর শাল্বকে বিয়ে করতে চাই না, আমি ভীষ্মেরই শাস্তি চাই। তখন শুরু হলো ভীষ্ম আর পরশুরামের যুদ্ধ। ভীষ্মও একসময় পরশুরামের শিষ্য ছিলেন, তাই ভীষ্ম যুদ্ধ করতে করতে পরশুরামকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আপনি কি কারণে আমাকে যুদ্ধক্ষেত্রে ডেকে আনলেন? সেটাই তো এখনো বুঝিনি, আমি কি দোষ করেছি? পরশুরাম বললেন, তুমি তো এই মেয়েটির দুর্ভাগ্যের জন্য দায়ী। এখন একটাই মাত্র উপায় আছে, তুমি নিজে একে বিয়ে করো। ভীষ্ম বললেন, তা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। চলতে লাগলো যুদ্ধ। এ এমন এক সমানে সমানে যুদ্ধ, যা দেখতে এলেন বহু মানুষ, রাজা এবং দেবতারা। ভীষ্মের মা গঙ্গা দেবীকেও দেখা গেল পাতলা মেঘের আড়ালে। এদের দুজনের কাছে এমন কয়েকটা অস্ত্র আছে, যা প্রয়োগ করলে যার সঙ্গে যুদ্ধ হচ্ছে সে তো মরবেই, আরও বহু মানুষেরও চরম ক্ষতি হবে। দেবতারা বারবার ভীষ্ম আর পরশুরামকে সেই অস্ত্র প্রয়োগ না করতে অনুরোধ জানালেন। একসময় বোঝা গেল যে দুজনের কেউই জিতবেন না, হারবেনও না। তখন অনেক মুনি ঋষি, দেবতা আর গঙ্গা দেবী ভীষ্মকে এই যুদ্ধ থামিয়ে দিতে অনুরোধ করলেন। পরশুরামও বুঝলেন ব্যাপারটা। ভীষ্ম তার শিষ্য ছিলেন, তার এমন বীরত্ব দেখে তিনি মুগ্ধ। তিনি ভীষ্মকে বললেন, এ দেশে তোমার তুল্য আর কেউ নেই। আমাদের এই মিছি মিছি যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানে আছে? বরং চলো এবার আমরা বাড়ি যাই। তিনি অম্বাকেও ডেকে বললেন, তুমি দেখলে তো, ভীষ্মকে শাস্তি দেওয়া প্রায় অসম্ভব। তুমি বরং ভীষ্মের কাছেই চলে যাও, তার শরণ নাও। এছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না। অম্বা বলল, আমি কিছুতেই ভীষ্মের কাছে আশ্রয় নিতে যাব না। আপনি যথাসাধ্য চেষ্টা করলেন, তা তো দেখলাম। এবার আমি যুদ্ধক্ষেত্রে ভীষ্মকে হত্যা করব। কিন্তু অম্বা আর কতটুকু যুদ্ধবিদ্যা শিখেছে? সে ভীষ্মের মুখোমুখি হবে কি করে? তখন সে শুরু করলো কঠোর তপস্যা। কোনো নারীকে এত কঠোর তপস্যা করতে আগে কেউ দেখেনি এখানে। অবশেষে একদিন স্বয়ং মহাদেব এসে উপস্থিত হলেন এবং সোজাসুজি জিজ্ঞেস করলেন, তুমি আমার কাছে কি বর চাও? অম্বা উত্তর দিল, আমাকে বর দিন, যাতে আমি ভীষ্মকে হত্যা করতে পারি। মহাদেব বললেন, তুমি এ জন্মে পারবে না, পরের জন্মে। এখানে মহাদেব এমন একটা কথা বললেন যেটার মানে ঠিকঠাক বোঝা যায় না। তিনি বললেন, এ জন্মে তো পারবে না, পরের জন্মে তুমি দ্রুপদ রাজার মেয়ে হয়ে জন্মাবে, তারপর তুমি একসময় পুরুষ হয়ে যাবে, তখন তুমি পারবে ভীষ্মের মুখোমুখি হতে। এ আবার কি ধরনের বর? একজন মেয়ে হয়ে জন্মাবে, আবার সে কিছুদিন পরে পুরুষ হয়ে যাবে, এরকম কখনো হয় নাকি? কিন্তু মহাদেব আর কিছুই বলতে চাইলেন না। তিনি ফিরে যাবার পর অম্বা ভাবল, যদি এ জন্মে আর কিছু করার না থাকে, তাহলে শুধু শুধু বেঁচে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তখন সে বনের মধ্যে এক জায়গায় আগুন জ্বেলে স্বেচ্ছায় তার মধ্যে ঢুকে গিয়ে মৃত্যুবরণ করল। যথা সময়ে সে দ্রুপদ রাজার রানীর গর্ভে জন্মালো একটি মেয়ে হয়ে। রানী খুব আশা করেছিলেন যে তার এই সন্তানটি ছেলেই হবে, কিন্তু তা তো হলো না। তাই তিনি প্রথম থেকেই ওই মেয়েটিকে পুরুষের মতো সাজিয়ে রাখেন, আর চতুর্দিকে রটে গেল যে রানীর একটা ছেলেই হয়েছে। এসব অনেক দিন আগেকার কথা, অম্বার কথা কেউ তখন জানেই না।
এই জন্মেই তার নাম রাখা হলো শিখণ্ডী। রাজপুত্র হিসেবে তাকে এক সময় না এক সময় তো বিয়ে করতেই হবে। তখনও রানী শিখণ্ডীর আসল পরিচয় জানালেন না। এক রাজকন্যার সঙ্গে বিয়ে হয়ে গেল শিখণ্ডীর। কয়েক মাসের মধ্যেই সেই রাজকন্যা তার বাবাকে জানালো, বাবা, তুমি এ কার সঙ্গে আমার বিয়ে দিয়েছ? এ তো আমারই মতন একজন মেয়ে। মেয়েতে মেয়েতে বিয়ে হয় নাকি? শিখণ্ডীর আসল পরিচয় জানাজানি হতেই চতুর্দিকে হুলুস্থুল পড়ে গেল। ক্ষত্রিয়দের মধ্যে কেউ কখনো এরকম মিথ্যে বলে না। বহু লোক ছি ছি করতে লাগলো দ্রুপদের নামে। কয়েকজন রাজা দ্রুপদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধের আয়োজন শুরু করে দিল। এরই মধ্যে শিখণ্ডী বেঁচে গেল এক অলৌকিক উপায়ে। মনের দুঃখে শিখণ্ডী একা একা ঘুরে বেড়াতো। একদিন সে বনের মধ্যে একটা সুন্দর বাড়ি দেখতে পেল। সেখানে আপাতত কেউ নেই। এক যক্ষ সেই বাড়ির মালিক। যক্ষরা ঠিক দেবতা নয়, আবার সাধারণ মানুষও নয়, মাঝামাঝি। আড়াল থেকে সেই যক্ষ জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি চাও? শিখণ্ডী জানে যে এই যক্ষরা অনেক সময় মানুষদের খুব সাহায্যও করে। তাই শিখণ্ডী নিজের পরিচয় জানিয়ে কাতর গলায় বলল, আমি খুব বিপদে পড়েছি, তাই আপনার কাছে একটা প্রার্থনা জানাতে চাই। আপনি আমাকে আপনার পুরুষ পরিচয়টাই কিছুদিনের জন্য ধার দেবেন, তাহলেই আমি বাঁচতে পারি। যক্ষরা ইচ্ছে করলে অনেক কথাই জানতে পারে। এই যক্ষও নিশ্চয়ই শুনেছিল যে শিখণ্ডী মেয়ে না পুরুষ এই নিয়ে দারুণ একটা শোরগোল হচ্ছে। যক্ষ বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার পুরুষ পরিচয়টা ধার দিতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তোমার উদ্দেশ্য সফল হলে আমার কাছে এসে সেই পুরুষ পরিচয়টা ফেরত দেবে। তুমি যতদিন পুরুষ থাকবে ততদিন আমাকেও তো নারী হিসেবে থাকতে হবে। শিখণ্ডী বলল, আমি শপথ করছি আপনাকে এই পরিচয় অবশ্যই ফিরিয়ে দিয়ে যাব। তার একটু পরেই শিখণ্ডী পুরোপুরি পুরুষ হয়ে গেল। তার শরীরে নারীত্বের কোনো চিহ্নই রইল না। ফিরে এসে শিখণ্ডী সব কথা জানালো বাবা মাকে। তাদের আর আনন্দের সীমা রইল না। এর মধ্যেই রাজা দ্রুপদকে কত রকম অপমান যে সহ্য করতে হয়েছে মিথ্যে কথা বলার জন্য। এবার তিনি সগর্বে বলে দিলেন, মোটেই আমি মিথ্যে কথা বলিনি। শিখণ্ডী আমার ছেলে, মেয়ে তো নয়। যার ইচ্ছে দেখে যেতে পারে। এখন শিখণ্ডী সত্যিই একজন পুরুষ এবং সে অস্ত্রবিদ্যাও শিখতে লাগলো। এই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার পর সে পাণ্ডব পক্ষে যোগ দিয়ে লড়তে লাগলো প্রাণপণে। কিন্তু যখনই সে ভীষ্মর কাছাকাছি আসে তখনই তিনি অস্ত্র ত্যাগ করে হাত গুটিয়ে বসে থাকেন। কেন ভীষ্ম এরকম আচরণ করছেন তা বুঝতে পারল না কেউ। এই সময়েই বোঝা গেল মহাদেব অম্বাকে যে অদ্ভুত ধরনের বর দিয়েছিলেন তার সঠিক মর্ম পরিষ্কার হয়ে গেল। শিখণ্ডী যদি প্রথম থেকেই নারী হতো তাহলে সে যুদ্ধক্ষেত্রে আসতেই পারত না, ভীষ্মর মুখোমুখি হওয়ার সুযোগই পেত না। আর সে যদি প্রথম থেকেই পুরুষ হতো তাহলে ভীষ্ম একটুক্ষণের মধ্যে তাকে মেরে ফেলতে পারতেন। ভীষ্মর মতন বীর পুরুষরা কখনো কোনো মহিলার সঙ্গে যুদ্ধ করেন না, কিন্তু শিখণ্ডী তো এখন একজন মাঝারি ধরনের যোদ্ধা, তার সঙ্গে কেন লড়বেন না ভীষ্ম? তিনি এই শিখণ্ডীর আগের জন্মের কথা সব জানেন। এই শিখণ্ডী তো সেই অম্বা, তাই ওকে দেখলেই ভীষ্মের মনে অম্বার মুখটাই ভেসে ওঠে। এর সঙ্গে তিনি লড়বেন কি করে? সেই জন্য একটু সুযোগ পেলেই শিখণ্ডী ভীষ্মর কাছাকাছি এসে নানা রকম অস্ত্র ছুঁড়তে থাকে। ভীষ্ম তা আটকানোরও চেষ্টা করেন না। তখন কৌরব পক্ষের বড় বড় বীররা শিখণ্ডীর কাছে এসে ভীষ্মকে আড়াল করে যুদ্ধ করতে থাকে। একসময় শিখণ্ডী পিছু হটতে বাধ্য হয়। এবার আমরা ফিরে আসি আজকের যুদ্ধের কথায়। ভীষ্ম মন দিয়ে যুদ্ধ করছেন না বলে দুর্যোধন তাকে অনুযোগ করেছিলেন। তাই ভীষ্ম যেন আজ ক্ষেপে উঠলেন, ভুলে গেলেন তার বয়সের কথা। তিনি কথা দিয়েছেন যে
প্রতিদিন তিনি অন্তত 10,000 সৈন্য বিনাশ করবেন। কিন্তু শুধু তীর ধনুক দিয়ে 10,000 মানুষের প্রাণ হরণ করা কি সোজা কথা? সেই জন্যই ভীষ্ম এত দ্রুত তীর চালাতে লাগলেন যাতে পাণ্ডব পক্ষের সৈন্যরা টপাটপ মরে যেতে লাগলো। অনেকে ভয়ে পালালো। অন্ধকার হয়ে এলো আকাশ। পাণ্ডব পক্ষের বীররা সেই দৃশ্য দেখে হতবাক। তাদের প্রত্যেকেরই মনে হলো এই বৃদ্ধকে সরিয়ে দিতে না পারলে এই যুদ্ধ জয়ের কোনো আশা নেই। কিন্তু ওকে সরাবার সাধ্য আছে কার? একমাত্র অর্জুনই ভীষ্মের মুখোমুখি দাঁড়াতে পারেন, কিন্তু তিনি তার পিতামহের শরীরে আঘাত করতে চান না, দূরে চলে যান। পাণ্ডব পক্ষের বীর যোদ্ধারা দূরে দাঁড়িয়ে ভীষ্মর এই পরাক্রমের দৃশ্য দেখেন আর অসহায়ভাবে নিজেদের দিকে চেয়ে থাকেন। এরই মধ্যে শ্রীকৃষ্ণের হঠাৎ মাথা গরম হয়ে গেল। তিনি ভীষ্মর এই প্রতাপ সহ্য করতে পারছিলেন না। পাণ্ডব বীররা কেউই ভীষ্মকে থামাবার চেষ্টা করছেন না। কৃষ্ণ তো অর্জুনকে বলেই দিয়েছেন, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। এতে ভাই, বন্ধু, আত্মীয় স্বজন এইসব পরিচয়ের আর কোনো মূল্য থাকে না। তবু অর্জুন দ্বিধা করছেন। কৃষ্ণ ঠিক করলেন তিনি ভীষ্মকে বিনাশ করবেন। রথ থেকে লাফিয়ে নেমে এলেন কৃষ্ণ, ছুটলেন ভীষ্মর রথের দিকে। কৃষ্ণের একটা সাংঘাতিক অস্ত্র আছে, তার নাম সুদর্শন চক্র। সেটা কাছে রাখতে হয় না, মনে মনে তাকে ডাকলেই সে চলে আসে। কৃষ্ণকে ওইভাবে ছুটতে দেখে পাণ্ডবরা হকচকিয়ে গেলেন। তারপর অর্জুনও ছুটতে লাগলেন কৃষ্ণকে ধরার জন্য। কাছে এসে তিনি কৃষ্ণের হাত চেপে ধরে বললেন, এ কি করছো তুমি? কোথায় যাচ্ছ? কৃষ্ণ বললেন, তোমরা তো কেউ তোমাদের পিতামহকে মারবে না, তাই আমি সেই কাজটা সেরে দিচ্ছি। আজ আর ভীষ্মর নিস্তার নেই। অর্জুন বললেন, না না, এ কাজ তুমি করতেই পারো না। কৃষ্ণ বললেন, কেন পারবো না? উনি তো আমার পিতামহ নন। ওর সম্পর্কে আমার কোনো দুর্বলতা নেই। তুমি কি ভাবছো আমি ভীষ্মর সমকক্ষ নই? অর্জুন বললেন, না কৃষ্ণ, আমি জানি যে তুমি ইচ্ছে করলে সবকিছু ধ্বংস করে দিতে পারো, কিন্তু দুর্যোধনের কাছে কথা দিয়েছিলে যে এই যুদ্ধে তুমি আমাদের দিকে থেকে শুধু পরামর্শ দিতে পারো, বড় জোর রথের সারথিও হতে পারো, কিন্তু কোনো অস্ত্র ধারণ করতে পারবে না। এখন যদি তুমি নিজেই নিজের কথা না রাখো তাহলে লোকে তোমায় খুবই অপবাদ দেবে, আমাদেরও ছাড়বে না। না কৃষ্ণ, এ কাজ তোমাকে মানায় না। আমরা যদি এই যুদ্ধে জয়ী হতে নাও পারি, তবু আমরা কোনো অধর্ম করব না। আরও একটুক্ষণ এইসব নিয়ে কথাবার্তার পর কৃষ্ণের মেজাজ শান্ত হলো। তিনি বুঝলেন যে এই কাজটা করা তার পক্ষে ঠিক হচ্ছিল না। এরপর একদিন অন্যরকম যুদ্ধ হলো। এর আগে শিখণ্ডীকে ভীষ্মের কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হতো। আজ শিখণ্ডীকেই ডেকে আনা হলো সামনে, তার আড়ালে কয়েকজন বীর। এখন সকলে জেনে গিয়েছে যে শিখণ্ডীকে দেখলেই ভীষ্ম অস্ত্র ত্যাগ করেন, তাই শিখণ্ডী একেবারে সামনে গিয়ে ভীষ্মের উপর যা ইচ্ছে বাণ মারতে লাগলো। তার আড়াল থেকে অন্য বীররাও তীর বর্ষণ করতে লাগলো অজস্র। ক্রমে এমন অবস্থা হলো, সজারুর যেমন সারা শরীরেই বড় বড় কাঁটা থাকে, ভীষ্মর শরীরেও সেই রকম এত বেশি বাণ বিদ্ধ হয়ে রইল যে আর একটুও জায়গা খালি রইল না। এই অবস্থায় ভীষ্ম গড়িয়ে পড়ে গেলেন মাটিতে। না, ঠিক মাটিতেও না, সারা শরীরের এত তীর তাকে শুইয়ে রাখল কিছুটা উঁচুতে। একেই বলে ভীষ্মের সরসজ্জা। এই রকম অবস্থায় আর কাউকেই কখনো দেখা যায়নি। ভীষ্মের এই পতনের কথা শুনে বহু মানুষ হাহাকার করে উঠল। যুদ্ধ থামিয়ে সকলেই ছুটে এলো ভীষ্মের কাছে। ভীষ্ম বললেন, সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হয়, আমিও যাচ্ছি। তবে আমার ইচ্ছা মৃত্যুর বর আছে। আমি ইচ্ছে না করলে আমাকে সরাবার সাধ্য কারো নেই। আমি বেশ একটা ভালো দিনক্ষণ দেখে দু চক্ষু বুঝব, অর্থাৎ
আমি এই অবস্থাতেও থাকবো কিছুদিন। তারপর তিনি বললেন, আমার খুব তেষ্টা পেয়েছে, কেউ আমাকে একটু জল খাওয়াতে পারো? সঙ্গে সঙ্গে অনেকে ছুটে গিয়ে নানা রকম পাত্রে নানা রকম সুগন্ধি পানীয় নিয়ে এলো। ভীষ্ম তার কোনোটাই ছুঁয়ে দেখলেন না। তিনি তাকালেন অর্জুনের দিকে। অর্জুন তার মনের ভাব বুঝতে পেরে একটা বিশেষ তীরে বিদ্ধ করলেন সেখানকার মাটি। অমনি সেখান থেকে উঠে এলো একটা নির্মল জলের ফোয়ারা। তা গিয়ে পড়ল ভীষ্মের মুখে। তিনি তৃপ্তির সঙ্গে পান করলেন। তারপর সকলকে বললেন, তোমরা যাও, যার যার কর্তব্য পালন করো। অর্থাৎ ভীষ্ম এই যুদ্ধে নিহত হলেন না বটে, তবে যোদ্ধা হিসেবেও তার আর যোগ্যতা রইল না। এই সাংঘাতিক যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে কৌরবদের সেনাপতি ভীষ্ম বারবার অপমান করেছেন কর্ণকে সকলের সামনে। তিনি কর্ণ সম্পর্কে এমন কথাও বললেন, যোদ্ধা হিসেবে কর্ণ এমন কিছু বড় নয়, বড় বড় বীরদের তুলনায় কর্ণর ক্ষমতা অর্ধেকের মতন। বারবার এরকম কথা শুনে একসময় ক্ষেপে উঠলেন কর্ণ। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, ভীষ্ম যতদিন সেনাপতি থাকবেন ততদিন আমি এই যুদ্ধে অস্ত্র ধরব না, এরকম সভাতেও আসব না। এর মৃত্যুর পর আমি যুদ্ধ করতে আসব, তখন সবাই দেখবে আমার পরাক্রম। ভীষ্ম মোটেই সত্যি কথা বলেননি। সারা দেশেই অনেকে কর্ণকে একজন প্রধান বীর বলে মনে করে। কেউ কেউ মনে করে এমনকি অর্জুনও তার সমকক্ষ নন। কর্ণ দুর্যোধনের বন্ধু, আর পাণ্ডবদের সঙ্গে লড়াই করার চিন্তায় দুর্যোধন সবসময় নির্ভর করেছেন কর্ণের উপর। এখন এই নিদারুণ যুদ্ধের সময় কর্ণ থাকবেন না তার পাশে? হে আবার হয় নাকি? এরকম সময়ে দুর্যোধন ও আরও অনেকে দৌড়ে গিয়ে কর্ণকে ধরে ফেলে তাকে ভালো ভালো কথা শুনিয়ে ফিরিয়ে আনাই কি উচিত ছিল না? কিন্তু ভীষ্ম আর কর্ণর ঝগড়া এমন এক পর্যায়ে এসেছে, কর্ণকে ফিরিয়ে আনলে ভীষ্মও হয়তো বলে উঠবেন যে কর্ণ দলে এলে তিনিও যুদ্ধ না করে অস্ত্র ত্যাগ করবেন। তখন তো মহা গোলমাল শুরু হয়ে যাবে। তাই পিতামহ ভীষ্মর সম্মান রক্ষার জন্য দুর্যোধন তাকেই মান্য করলেন। তারপর তো যুদ্ধ শুরু হয়ে গেল কর্ণকে বাদ দিয়ে। এজন্য কৌরবদের যে কতখানি ক্ষতি হলো তা বুঝল না কেউ। কর্ণ যদি প্রথম থেকেই কৌরবদের পক্ষ নিয়ে লড়াই করতেন তাহলে গোটা যুদ্ধটারই গতি অন্যদিকে ঘুরে যেতে পারত। তা তো হলোই না। এর মধ্যে যুদ্ধ চলল 10 দিন। এই 10 দিনে দুপক্ষেরই ক্ষতি হলো অনেক। এই 10 দিন কর্ণ ঘুরেছেন যুদ্ধক্ষেত্রের আশপাশে, সব খবর শুনেছেন, কিন্তু নিজে অস্ত্র ধরেননি। এখন ভীষ্মর পতন হয়েছে, এখন তো যুদ্ধে অংশ নিতে কর্ণর কোনো বাধাই রইল না। অনেক কৌরব সৈন্য কর্ণের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলেন। এখন তাদের কাছে কর্ণই সবচেয়ে বড় ভরসা। পাণ্ডবরাও তাকে ভয় পান। কর্ণ যুদ্ধে যোগ দিতে রাজি হয়েছেন। যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে কর্ণ প্রথম যে কাজটা করলেন তাতে আশ্চর্য হতেই হয়। তিনি গেলেন সরসজ্জায় শায়িত ভীষ্মর কাছে। তখন আর কাছাকাছি কেউ নেই। ভীষ্ম তখন ঝিমিয়ে রয়েছেন। কর্ণ তার পায়ে হাত দিয়ে বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমি রাধা ও অধিরথের পুত্র কর্ণ। আমি কোনো দোষ করিনি, তবু আপনি আমার উপর সব সময় বিদ্বেষ করেছেন। তবু আমি যুদ্ধে যোগ দেওয়ার জন্য অনুমতি চাইতে এসেছি। অতি কষ্টে চোখ মেলে ভীষ্ম দেখলেন কর্ণকে। তাকে আরও কাছে ডেকে এনে ভীষ্ম সস্নেহে বললেন, তুমি তো রাধা আর অধিরথ নামে শূদ্রদের পুত্র নও। আমি নারদের কাছে শুনেছি তুমি কুন্তির সন্তান, তুমি ক্ষত্রিয়, তুমি পাণ্ডবদের বড় ভাই। কর্ণ বললেন, আমার এই শূদ্র মা বাবাকেই আমি মানি। এরা খুব শিশুকাল থেকেই সব রকম যত্নে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার আর অন্য পরিচয় দরকার নেই। ভীষ্ম বললেন, আমি আরও জেনেছি তুমি একজন অসাধারণ যোদ্ধা। শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার তুলনা করা যায়। তুমি বেদ পাঠ করেছ, প্রচুর দান ধ্যান করে থাকো। তবু আমি মাঝে মাঝেই তোমাকে অপমান করেছি, তা তোমার তেজ কমিয়ে দেওয়ার জন্য।
তুমি দুর্যোধনের সঙ্গে যোগ দিয়ে তার অনেক অন্যায়কে সমর্থন করেছ, কিন্তু তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছ তার জন্য আমি খুশি হয়েছি। তোমার উপর এখন আমার আর রাগ নেই। তুমি যুদ্ধে যোগ দিতে যাচ্ছ, যাও। মনে রেখো, পাণ্ডবরা তোমার মায়ের পেটের ভাই। তুমি কৌরব পক্ষে থেকেও ওদের সঙ্গে যোগাযোগ করো, দুপক্ষকেই এক জায়গায় মিলিয়ে দাও। ভাইয়ে ভাইয়ে এই নিদারুণ অর্থহীন যুদ্ধ দুটি পরিবারেরই যে ধ্বংস ডেকে আনবে। আমার পতনেই এই যুদ্ধের অবসান হোক। অনেক রাজা আর প্রচুর সাধারণ মানুষ এজন্য প্রাণে বেঁচে যাবে। কর্ণ বললেন, আপনি যা বললেন তা একেবারে ঠিক, আমিও আপনার সঙ্গে একমত। কিন্তু পিতামহ, এই যুদ্ধ থামাবার ক্ষমতা আমার নেই। দুর্যোধন যেন নিয়তির টানে ছুটে চলেছে সর্বনাশের দিকে। এই যুদ্ধে দুপক্ষই ধ্বংস হয়ে যাবে। আমি মোটেই জয়ী হওয়ার আশা করি না, তবে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করার বদলে আমাদের মতন যোদ্ধারা যদি সংগ্রাম করতে করতেই মৃত্যুবরণ করে, সেটাই আমাদের পক্ষে সত্যিকার গৌরবের ব্যাপার। আমি সেই জন্যই এসেছি। আমার অস্থির স্বভাবের জন্য হঠাৎ হঠাৎ আপনাকে কিছু কটু কথা বলেছি, সেজন্য আমায় ক্ষমা করুন। ভীষ্ম বললেন, এ যুদ্ধ থামাবার সাধ্য এখন আর কারও নেই। আমিও তো আগে কত চেষ্টা করেছি, একটুও সফল হতে পারিনি। স্বয়ং শ্রীকৃষ্ণ যুদ্ধ থামাবার জন্য যে প্রস্তাব দিয়েছিলেন তা খুবই যুক্তিযুক্ত, তবু কেউ তা মানেনি। তুমি যুদ্ধে যোগ দিতে যাচ্ছ, যাও, নিয়ম নীতি মেনে যুদ্ধ করো। শিগগিরই যাতে তুমি স্বর্গে যেতে পারো, আমি তোমায় সেই আশীর্বাদ করছি। ভীষ্মকে আবার প্রণাম করে কর্ণ ছলো ছলো চোখে নিজের রথে উঠে চলে গেলেন দুর্যোধনের কাছে। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।